যতদূর আমি শুনেছি যে সুভাষচন্দ্র বসুর বাড়ির কারণ, হ্যাঁ হ্যাঁ, মানে আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল তার বাবার কাকা ছিলেন সুভাষচন্দ্র বসু। তোমার কোন ইয়ারে বিয়ে হয়েছিল? আমার 90, 7, 8, 9, 0। মানে সবসময় ঘোমটা দিয়ে দিয়ে থাকতে হতো, কারণ ওই সময়টা একটা খুব হার্ড টাইম। তো আমি তো জানতাম না আমাকে একা পথ চলতে হবে, তো আমি চলে আসি ছেলেকে নিয়ে। তুমি আলাদা হয়ে চলে এসেছিলে কোন ইয়ারে? এবার একটা তোমাকে জিজ্ঞেস করি একটা কথা, সেটা হচ্ছে যে এই যে তুমি নাটকের দলে যোগ করলে, আমি একটু বিতর্কিতই। একবার সুদীপাদি একটা কথা বলেছিলেন যে নাটকে সবই ভালো চরিত্রগুলো তুলিকা পেয়ে যেত। অনেক দিন থেকে এই কথাটা চলছে, 3-4 বছর ধরে, যাত্রা যাত্রা যাত্রা। কিন্তু আমি না খুব ভয় পেতাম যে পারবো না। আমার এখন মনে হয় অভিনয়ের জগতে রাজনীতি হচ্ছে, আর রাজনীতিবিদরা অভিনয় করছেন। এই যে একটা সময় আমাদের উদ্বোধন করবার জন্য যে একটা বিষয় থাকতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদের হতো দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী থেকে একটা ব্লকিং থাকতো, মানিও তো সেটাতে থাকতো। হ্যাঁ, আমরা ওটা আমাদের আর্নিং একটা পার্ট ছিল। বেড়াতে যেতে যদি তুই সিরিয়াল করিস, তুই বেড়াতে যাওয়ার যদি কথা বলিস যে আমি এই এই ব্লকিং এ থাকছি না, তোকে তার আগের 7 দিন থেকে রাখবে না, আর পরের 10 দিন অব্দি রাখবে না। কিন্তু যাত্রার ফিল্ডে আবার ওই কাঠের পাটাতন, আবার ওই দর্শক, এবং থিয়েটারের মতো দর্শক নয়, ইনস্ট্যান্ট। মানে 12,000 দর্শক হচ্ছে, 16,000 দর্শক, এত দর্শক হচ্ছে যে দেখতে পাচ্ছে না বলে বলছে এটা সরিয়ে দাও, ওটা সরিয়ে দাও, আমরা ভালো করে দেখতে চাই। আমরা কি অভিনয় করি, ওরা অনেক বড় অভিনেতা। ওই জন্য অনেক রাজনীতিবিদরা আজকে অভিনয় করছেন, হ্যাঁ, তাই জন্য আমরা বসে আছি। আমি আসলে বেঁচে থাকি অ্যাকশনে, মারা যাই কাটে। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজ আমি এসে গেছি একটা খুব ছোট্ট মিষ্টি ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটের অধিকর্ত্রী হচ্ছে তুলিকা বসু। নমস্কার। তুলিকা যেরকম মিষ্টি, ঠিক ওর ফ্ল্যাটটাও সেরকম মিষ্টি। হ্যাঁ, আর মিষ্টি করে সাজানো, এবং আমার ভীষণ ভাল লাগছে ওর ফ্ল্যাটে এসে। এবং আমি এই যে কিছুক্ষণের একটা আড্ডা আমরা মারবো আপনাদের সামনেই, সেটা আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর তুলিকা, তোমার তো নিশ্চয়ই ভালো লাগছে। নিশ্চয়ই ভালো লাগছে, মিষ্টি মানুষের সঙ্গে বসে গল্প করবো। একদম একদম, নাথিং মোর দ্যান দ্যাট। হ্যাঁ হ্যাঁ, আমরা মোটামুটি একই বয়সী, ফলে আমাদের গল্পটা জমেও ভালো করে, দেখাগুলো একরকম। আচ্ছা, আমি তোমাকে আমার প্রথমে এটা তোমার ছোটবেলাটা জিজ্ঞেস করি, কিরকম ছিল? ছোটবেলাটা ভীষণ মজার ছিল, কিন্তু একটাই কষ্ট ছিল যে মা বাবা চাইতেন আমি প্রত্যেক ক্লাসে সারাক্ষণ ধরে ফার্স্ট হয়ে যাই। এই যে ফার্স্ট হওয়ানোর জন্য মানে তারা ভীষণ কনসিয়াস। মা বাবা পড়াচ্ছেন, মানে বাবা অফিস গেলে মা পড়াচ্ছেন, জোরে না পড়তে পারলে শুনতে পাচ্ছি না, আমি আবার মাকে দাড়ি কমা সহ কবিতাগুলো বলছি। এই চাপটা আমাকে মানে বড় হয়ে বুঝতে শিখিয়েছে যে না, শুধু ওই ফার্স্ট হওয়াটাই একমাত্র কাজ ছিল না। আমার একটু গল্পের বই পড়া, খেলাধুলাও করতাম, ভীষণ চঞ্চল। তুমি কোন স্কুলে পড়তাম? আমি ছোটবেলায় অনেকগুলো, মানে বিবেকানন্দ, ছোটবেলায় আমার এই এই চত্বরেই বড় হয়ে ওঠা, ছোট্ট থেকে। টালিগঞ্জে 10 মাসে আমি এসেছি নাকতলায়। হ্যাঁ, তো বিবেকানন্দ, তারপরে আনন্দ আশ্রম, তারপরে কানপুর গার্লস, তারপরে সাখাওয়াত, তারপরে সাউথ সিটি। এই হচ্ছে আমার। কেন এতগুলো স্কুল কেন? না, ছোট্টবেলার প্রাইমারি বিবেকানন্দ, তারপরে তোর 1 থেকে 4 অব্দি আনন্দ আশ্রম, তারপরে 5 থেকে 10 অব্দি খানপুর, 11, 12 সাখাওয়াত। হ্যাঁ, তখনই কলেজে ভর্তি হব না, বাবা চেয়েছিলেন। তো তারপরে কলেজের সময় সাউথ সিটি, মর্নিং, শিবনাথ শাস্ত্রী। এই হচ্ছে আমার বেড়ে ওঠার জায়গা। এবং ওই
ফার্স্ট হতে হবে। বাবা খুব চাইতেন আমি ডাক্তার হই। তারপরে হ্যাঁ, তারপরে তোমার কলেজটা হলো শিবনাথ শাস্ত্রী কলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট কি নিয়েছিলে তুমি? সাবজেক্ট দেখ, আমি ন্যাচারালি বাবা যেহেতু ডাক্তার হওয়ানোর চেষ্টা করেছিলেন, তো 11-12 আমাকে সায়েন্স নিতে হয়েছিল, সেটা আমার কাছে ছিল। আর 11-12 ওই জাকাবাতেই তখন রক্তকরবী মানে এক একটা ফেজ থাকে, তো তখন ওই ফেজটে থিয়েটার, তাতে নন্দিনী, তখন আমার সমস্ত ফিজিক্সের কেমিস্ট্রি টিচাররা বলছেন তুমি কেন আর্টস নিলে না, তুমি তো নন্দিনী দেখে তারা, তখন আমার এই এক ঢাল চুল, মানে এখন বললে লোকেরা বলবে মিথ্যে কথা বলছি, ছোটবেলার ছবি, আমি এক্ষুনি দেখাতে হয়তো পারবো না, কিন্তু ওই ওই আমার মনে হয়েছিল কি ওটাই আমার জায়গা। কারণ আমি তুমি তখন ওখানেই রিয়েলাইজ করেছিলে যে শুধু ওখানে নয়, আমার ছোট্টবেলা থেকে আমাদের পাড়াতে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল তখন না, মানে ভীষণ সুন্দর, মানে পুজোতে বা কোনো অনুষ্ঠানে নাটক হতো, আবৃত্তি কম্পিটিশন হতো, আমি না ওইগুলো বেশি এনজয় করতাম। তো বাবা মারা ওটা বুঝতে পারে। তোমার বাবা কি ডাক্তার ছিলেন? না, বাবা সরকারি অফিসে কাজ করতেন, কিন্তু ওনার ইচ্ছে ছিল, মা হাউস ওয়াইফ, টিপিক্যাল হাউস ওয়াইফ। আমি একে, আমার ভাই আছে 8.5-9 বছরের ছোট আমার ভাই, ভীষণ সুইট। তারপর মানে ওই আমার ইন্টারেস্ট, আমি আনন্দ পেতাম থিয়েটার করে, কারণ পুজোর সময় থিয়েটার গুলো রিহার্সাল অনেক আগে থেকে শুরু হতো। তারপরে পুজোর বিভিন্ন জায়গায় আমাদের মানে কল শো আসতো, শুধু যে পাড়ায় শো করছি এমনটা নয়, বিভিন্ন মানে আশপাশের ঢাকুরিয়া বা কল শো আসতো, মানে তোমরা বেশ স্ট্রং তাসের দেশ করেছিলাম, আরো কবয়ক বলে একটা নাটক করেছো না? হ্যাঁ, আমি থিয়েটার গ্রুপ জয়েন করেছি অনেক পরে, অনেক পরে, মানে আগে, মানে কোন থিয়েটার গ্রুপ জয়েন করেছিল? আগে টেলিভিশন, আমি সেটা আগে শুরু করি। 96-এ আমার প্রথম কাজ, কারণ আমার মেশো স্ক্রিপ্ট রাইটার প্রীতম মুখোপাধ্যায়, যেটা অনেকে এখন জানবেনই না তার নাম, তিনি মানে একজন কি বলবো খুব নামী, একজন নামী এবং শিক্ষিত স্ক্রিপ্ট রাইটার, যিনি রিসার্চ ওয়ার্ক করতেন। প্রীতম মুখোপাধ্যায় সেই মানে রিসার্চ ওয়ার্ক করে করে তার লেখা দেখি। তো মেশোর খুব ইচ্ছে ছিল, মেশো বোধহয় বুঝতে পেরেছিলেন আমার মেজো মাসি মানি আর মেশো, যে আমার ওদিকে ন্যাক। তো মেশোর লেখা স্ক্রিপ্ট প্রথম আমি করি 96, তখন আলফা বাংলা, এবার জমে মজা, এবার জমে মজা, সেটা একদিনের কথা ছিল শুটিং। আমার ছেলে খুব ছোট, 96, কারণ 93-তেও হয়েছে, আমাকে ছোট্ট, হ্যাঁ ছোট্ট, তো সেটা 2 দিন লেগেছিল করে, আমি আবার একটা দীর্ঘ গ্যাপ, কারণ ছেলে ছোট। তারপরে 98-এ মহাপ্রভু দেবাংশুদা, না তার মাঝে হয়েছিল রাজেশ্বরী বলে একটা সিরিয়াল, তাতে দেবাংশুদার ওইরকম ছোট্ট আমাকে দিও কিন্তু বড় দিও না এরকম বলতাম, সংসার ছেলে, ওটা প্রায়োরিটি ছিল, কিন্তু অভিনয় করতে ভালো লাগতো। তারপরে দেবাংশুদা রাজেশ্বরীর পরে যখন মহাপ্রভু ধরলেন, তখন ফোন করলেন, তখন তো ল্যান্ডলাইন, ফোন করলেন, এবারে কিন্তু ছোট্ট ছোট্ট বললে হবে না, বড় চরিত্র অনেকদিন যাবে। সেই মহাপ্রভু থেকে আমার যাত্রা শুরু। মহাপ্রভুতে আমি রনিদাকে পেয়েছিলাম, আমার দাদার চরিত্র করেছিলেন রজতাভ দত্ত। তখন আমি বলছিলাম, আমি জগন্নাথ বসুর কাছে শিখেছি, মানে শিখেছি বললে ভুল বলা হবে, চেষ্টা করেছি শেখার, মাধ্যমিকের পরে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেটা বেশ কন্টিনিউ করেছিলাম ছেলে বড় হওয়ার পরেও। ভালো একটা প্রশিক্ষণ ছিল, হ্যাঁ, শ্রুতি নাটক। কিন্তু আমার কোথাও মনে হলো যে আমি হাত পা গুলো নিয়ে প্রপারলি, তখন আমাদের না সঙ্গে সঙ্গে টাকা দেওয়া হতো। আচ্ছা, হ্যাঁ, অভিনয় হয়ে গেল, সঙ্গে সঙ্গে টাকা দেওয়া হতো খামে, খুব একটা ডিসেন্ট ওয়েতে, ভদ্রভাবে। তো আমার খালি মনে হলো এই টাকাটা নিচ্ছি, আমি দিচ্ছি তো পুরোটা, সেই করতে গিয়ে আমি রনিদাকে বললাম, রনিদা আমি থিয়েটার করলে একটু হতো, আমার হাত পা গুলো কিরম লাগছে। হ্যাঁ, আমাদের চন্দন সেন ডিরেক্টর, শান্তিদা আছেন ওই গ্রুপে, আর তখন রনিদা, সুদীপাদি ওরাও একটা নাটক করছেন, ওরা গেস্ট ছিলেন, মানে রনিদা সুদীপাদিরা গেস্ট ছিলেন, কিন্তু শান্তিদা চন্দন দাদা গ্রুপ মেম্বার ছিলেন। তো আমি গ্রুপে জয়েন করলাম, মেম্বার হলাম, হয়ে আমার প্রশিক্ষণ ওখানে শুরু হলো। কারণ শুধু তো একজন ডিরেক্টর, চন্দনদা ভীষণ ভালো টিচার, মানে অসম্ভব। আর আমি যা শিখেছি ওই গ্রুপ থেকে শিখেছি, মানে চন্দনদা, শান্তিদা, আমাদের পঞ্চানন ব্যানার্জি, রাজা ব্যানার্জি, অনেক অনেক, হ্যাঁ। মানে আমি যখন থিয়েটারটা ছাড়তে বাধ্য হলাম 2007-এ, কারণ আমি বুঝতে পারছিলাম আমার 2002-তে আমি সংসার থেকে চলে আসতে, মানে একটা হয়, আমি চলে আসি ছেলেকে নিয়ে, শিফট করি, তখন আমার মনে হলো থিয়েটার করলে আমি
পুরোটা চালাতে পারবো না। আগে তো ছিল মজা করছি শিখছি মজা করছি, এখন মজাটা আমার নিজের এবার এবার অর্থনৈতিক প্রায়োরিটি হয়ে গেল, হ্যাঁ। শুধু আর মজা রইলো না, মজার সঙ্গে আমার চলতেও হবে, চালাতেও হবে ছেলেকেও বেশ কিছুটা অর্থে। তো তখন আমার মনে হলো না, থিয়েটারটা 24 ঘন্টার কাজ, থিয়েটারটা ফাঁকিবাজি করলে হবে না। আর আমি সিরিয়ালের প্রযোজককে তখন আমাদের ঘন্টার বোধহয় হিসেবও ছিল না, আমি ধরেই নিলাম 14 ঘন্টা। সেই 14 ঘন্টার থেকেও আমি ফাঁকিবাজি করে বলতে পারি না আজকে আমার শো আছে, আমাকে 2টো ছাড়তে হবে, কালকে আমার রিহার্সাল আছে, আমার 4টে ছাড়তে হবে। তাতে আমি ওনার সঙ্গেও ফাঁকিবাজি করছি, যে টাকাটা নিচ্ছি 14 ঘন্টার টাকা। সেই করে আমার থিয়েটারটা ব্রেক হয়ে গেল 98 থেকে 2007, ছোট্ট একটা স্প্যান। শিখা তো শেষ হয় না, কিন্তু খুব মজা করে। তারপরে যখন অনেক জায়গা থেকে তুমি প্রপারলি শুধু সিরিয়াল সিনেমা অ্যাড, তখন ওটিটি আসেনি, সিরিয়াল সিনেমা অ্যাড, সিরিয়াল সিনেমা আমি প্যারালালি করেছি। খুব লাকি আমি যে আমার ভাড়ারে এখনো অব্দি যা যা সিনেমা আছে, মানে আমি খুব লাকি ভীষণ। না কিন্তু যাই সিনেমা থাক, আমি তোমাকে বলছি একদম তোমাকে যেরকম তুমি অভিনয় করো, তুমি যেরকম তোমার দেখতে শুনতে যেরকম, তুমি যেরকম জোভিয়াল, মানে ভীষণ জোভিয়াল তো তুমি, আর ভীষণ লাভিং, মানে আমরা তোমাকে মানে দেখে লোকে ভালোবেসে ফেলবে এরকম একটা চেহারা, তোমার কথাবার্তা এত সুন্দর, এত আন্তরিক। সেই তুলনায় কি মনে হয় তোমার কাজের এটা তোমার যথেষ্ট পরিমাণে ছিল? হ্যাঁ হ্যাঁ একদম। কারণ কি বলতো, আমি কখনো চুজ করিনি, কারণ ওই সময়টা একটা খুব হার্ড টাইম, তো আমি তো জানতাম না আমাকে একা পথ চলতে হবে, কারণ আমি বাবার দিকে বা মার দিকে কখনোই সেপারেশনটা দেখিনি, কাজে আমি শিখে আসিনি কি করে সেপারেটেড লাইফ লিড করতে হয়। সেপারেটেড হলে তখন কি তুমি এই বাড়িতে চলে এসেছিলে নাকি তো মা বাবার কাছে গেছিলে? মা বাবার কাছে ঠিক বলতে পারবো না, কারণ ওই ফ্ল্যাটটা আমার মানে যার সঙ্গে বিয়ে হয়েছিল, আমরা একটা মিলিত প্রচেষ্টা ওই ফ্ল্যাটটা কিনেছিলাম, যেখানে মা বাবাকে বলেছিলাম তোমরা যতদিন ভাই চাকরি না হচ্ছে তোমরা ওখানে থাকো, পুরো থাকবে। তো সেই ফ্ল্যাটেই চলে এসেছিলাম, সেখানে মা বাবা ভাইরাও ছিলেন। তো আমার ছেলে পাঠক ভবনে পড়তো, হঠাৎ আমি শুনলাম ডিসিশন নেওয়া হলো যে ওকে বোর্ডিং এ দেওয়া হবে, যেটা আমরা মানে ছোট থেকে যখন মা বাবার কোনো হাত ছিল না বোর্ডিং এ দেওয়ার? না, আমি বাধ্য হলাম, কারণ আমি অত ফিনান্সিয়ালি স্টেবল ছিলাম না যে না আমি ওকে এখানে রেখে পড়াবো, সেটা আমি তখনও বুঝতে পারি। বুঝতে পেরেছো মেয়েদের ফিনান্সিয়ালি এটা কত ভীষণ জরুরি, ভীষণ। ওই জন্য এখন আমি বলে না মেয়েদের এটা ইচ্ছেটা যা খায়, হ্যাঁ মেয়েদের দুটো বাড়ি হয়, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি। না, নিজের বাড়ি এটা হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, মানে লোন শোধ হওয়ার পরে বলতে পারবো। এই যে ছেলেকে পাঠভবন থেকে যে হ্যাঁ উনি ডিসিশন নিলেন, ছেলের বাবা ডিসিশন নিলেন যে না ওকে হস্টেলে পাঠাবো। তো ওকে, ও বেশ পাহাড় ভালোবাসতো, ওকে বেশ বলা হলো কাশিয়াং পাহাড় এই আছে, ক্যাসেল আছে। সেটা বাচ্চা তো তখন 8-9 বছর, বাবা বড্ড ছোট। তোমার কষ্ট হয়েছে? বাবা রে, আমি তো মানে থিয়েটারে সারাক্ষণ নিজেকে ইনভলভ রাখতাম, কিংবা শুটিং যদি কখনো থাকতো, আমার সেই এক গাদা ব্যাগ ট্যাগ নিয়ে আমি মাথাটাকে না ব্ল্যাঙ্ক রাখতে দিইনি, কারণ ওই সময় দেখি তো আসলে হ্যাঁ ওই সময় না মানুষ দুটো রাস্তা বাছে, একটা নয় সুইসাইড করে, ডিপ্রেশন, কিংবা বিভিন্ন সম্পর্ক বা উল্টো পাল্টা একটা ভুল রাস্তা বাছে, আর নয়তো কাজ। হ্যাঁ আমি ওইটাই কাজে এক্সারসাইজ করেছিলাম, থিয়েটার অথবা শুটিং। আর যেই তাড়াতাড়ি অফ হচ্ছে তখন তো মানে এগুলো হয়নি, আইনক্স হয়নি, তখন ওই যে সিঙ্গেল স্ক্রিন গুলোতে টিকিট কাটতাম, এটা ব্যাগ গুলো রাখতাম ওয়াশরুমে, ওই ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিতাম, একটা পপকর্ন চা বা কফি নিয়ে, রাত্রি হয়ে গেল বাড়ি আসতাম, মা খেতে দিলেন, শুয়ে পড়তাম। এইভাবে নিজেকে মানে ব্রেনটা, আর মাঝে মাঝে না মনে হতো কি পাহাড় থেকে আমার ছেলে চিৎকার করে মা করে ডাকছে, ওইগুলোকে মানে আমি কাটিয়ে, যে অনেকেই না আজকাল দেখি শুটিং করতে গিয়ে আজকে আমার নাই, আজকে আমার খালি মনে হয় বাড়ির বা পার্সোনাল সমস্যাটা তালা দিয়ে কাজে যাও, আবার কাজটা তালা দিয়ে বাড়িতে এসো। হ্যাঁ, এটা হচ্ছে সুইচ অফ। হ্যাঁ, ভীষণ জরুরি। কিন্তু এই যে ছেলের ব্যাপারটা তুমি বললে, ওটা তো আর অফ করা যায় না, না ওটা তো তুমি যে বলছো না, কিন্তু কাজের জায়গায় অফ, না কাজের জায়গায় অফ, কাজের জায়গায় আমি ওটা নিলে তো আমি চরিত্রটা হয়ে উঠতে পারবো, কিছুই করতে পারবে, কিছু করতে পারবে না, কনসেন্ট্রেট করতে পারবে। হ্যাঁ, আর লোকজনকে বুঝতে দেবো কেন আমি খারাপ আছি, কারণ আমাকে কেউ ভালো রাখতে পারবে না। তুমি খারাপ আছো শুনলে তো আরেকটু তাতে খোঁচাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকমও ঘটনা ঘটেছে, কিন্তু আমি বলবো না, কারণ তারা সিনিয়র। কিন্তু একজন মানুষ মানে অদ্ভুত লাগে, কৃষ্ণ
ইন্দ্রকিশোর মুখোপাধ্যায়, ইন্দ্রপুরী স্টুডিওতে দাঁড়িয়ে আছি, তখন আমি চলে এসেছি। উনি আমার দিকে, উনি অন্য সিরিয়ালে কাজ করছেন, আমি অন্য সিরিয়ালে কাজ করছি। উনি পাস করার সময় হঠাৎ দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, তুলিকা তুমি ঠিক আছো? ও মানে তোমাকে কোনোভাবে দেখে বুঝতে পেরেছে তুমি? এটা না আমি আজও মানে ভুলবো না, কোনোদিন ভুলবো না, যে উনি না বুঝতে পেরেছিলেন যে আমি ঠিক নেই। হয় না কিছু মানুষকে বেছে দেখে? হ্যাঁ, তো সেটা সেদিনকে তুমি সত্যি ঠিক ছিলে না? না আমি সেটা জানি না, আমি তো মানে অ্যাকশন বললে আমি মানুষটা হব, কাট বললে আমি মানুষটা থেকে সরবো, তার আগে পরে তো আমি তুলিকা। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন মেকআপ করি, চুলটা হয়, ড্রেস পরি, তখন আস্তে আস্তে চরিত্রে ঢুকি, কিন্তু কিছুটা তুলিকা পড়ে থাকে, সেটা আমার ফ্লোরে গেলে আসল চরিত্রটা বেরোবে। তো হয়তো কিছু ভাবছিলাম বা কিছু, যাই হোক, মানে ভেতরে কি চলে সেটা তো সারাক্ষণ চলতে থাকে, মাথা কখনো ব্ল্যাঙ্ক থাকে না। কিন্তু এখন নাও ইউ আর ভেরি মানে কুল, আমি হ্যাঁ নিজেকে গুছিয়ে নিয়েছো, নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমি আসলে বেঁচে থাকি অ্যাকশনে, মারা যাই কাটে। আমার ওটাই, কাজটা এত ভালোবাসি না, ভীষণ ভালোবাসি। আর জানো তো চরিত্রগুলো হতে, আর কি জানো তো, যে যে কাজটা করে তার তাতেই মুক্তি। একদম একদম, যে দোকানওয়ালা তার বিক্রি করে মুক্তি। হ্যাঁ না, অনেকে থাকেন যে কিছু করতে বাধ্য হন, না সেটা আমি এটা করছি বাই চয়েস। হ্যাঁ বাই চয়েস, এবং আমি লাকি এনাফ যে আমি আমার পছন্দের কাজটাকে প্রফেশন করতে পেরেছি, এটা আমার প্রফেশনও। বাবা মা এখন কোথায় থাকেন? আমার বাবা চলে গেছে সরি 23-এ, আমি খুব বেশি 23-এ বাবা চলে গেছেন। মারা ফ্ল্যাট নিয়েছেন, আমরা এই চত্বরটার মধ্যেই রয়েছি সবাই মিলে, মানে আমি যাতে দৌড়ে, ছেলেও পাশে একটা ফ্ল্যাটে থাকে, ছেলেও বাবার কাছে যায়, আমার কাছে থাকে, দুটো মিলিয়ে সবটাই আমাদের এই স্টপেজটাই আমাদের, মানে সব ওয়াকিং ডিস্টেন্স, আমরা কানেক্টেড, ওয়েল কানেক্টেড ছেলের সঙ্গে, মার সঙ্গে। তুমি আলাদা হয়ে চলে এসেছিলে কোন ইয়ারে? 2002। ও আচ্ছা, অনেক বছর হয়ে গেল, অনেক বছর হয়ে গেল। হ্যাঁ, তোমার ছেলে তখন প্রায় 7-8 বছর বয়স, 7-8 বছর, 7-9 বছর এরকম হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার নিজের করা কাজের মধ্যে কোন কোনগুলো তোমার খুব নিজের কাছে প্রিয়? অনেক আছে, আমি তো শুরু করলাম রাজের চিরদিনই তুমি যে আমার, তারপর প্রেমামার, চ্যালেঞ্জ, পাগলু। প্রিয় বললে আমার খালি মনে হয় রঙ্গনদার বাড়ি তার বাংলা, লালদা, সুমন মুখোপাধ্যায়ের শেষের কবিতা, রাজাচন্দ্রর লাভেরিয়া, কমার্শিয়াল অথচ ভীষণ ভালো একটা ক্যারেক্টার, আমাদের রবি কিনাগি রাওয়ারা দিওয়ানা, খুব ভালো ভালো ক্যারেক্টার। রিসেন্ট রাজাচন্দ্র আমরা লন্ডনে শুটিং করেছিলাম এসকে মুভিজ এর, চন্দ্রবিন্দু, ভীষণ ভালো ক্যারেক্টার। মানে আমি তুই বলছিস না, হ্যাঁ হল রিলিজ হয়েছে, ভীষণ ভালো। মানে অনেকদিন যেহেতু লন্ডনে অনেকগুলো ছবি নিয়ে গিয়েছিল, ওরা করেনি, কিন্তু পারলে দেখিস যদি কখনো আবার কোনো প্ল্যাটফর্মে আসে। ভালো 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 চরিত্র ঈশ্বর আমাকে দিয়েছেন, আমাকে মানে বলতে হয়। সিরিয়ালেও তো যথেষ্ট মেগা অনেক করেছো, কি করে আমাকে ওই তখন খেলা বলে একটা সিরিয়াল জি বাংলাতে, ওটা তো খুব বেশি না হলেও খুব সুন্দর একটা ক্যারেক্টার। তারপরে আমাদের স্টার জলসা 8 সেপ্টেম্বর যখন প্রথম স্টার জলসা শুরু হলো, রবি ওঝার নির্ভাঙা ঝড়, কি ভালো ক্যারেক্টার, ওটা একটা বড় স্কুলিং, যেরকম চন্দন সিং, জগন্নাথ বসু, সেরকম রবি ওঝা অনেক। আর তখন না ডিরেক্টররা টিচার ছিলেন। হ্যাঁ, মানে আমি অনিন্দ্য সরকারের ডিরেকশনে কাজ করতে পারিনি, অভিজিৎ দাশগুপ্তকে পেয়েছি, অনেককে পেয়েছি, দেবাংশুদাকে পেয়েছি, যারা না ডিরেক্টর ছিলেন। হ্যাঁ, মানে আমাদের তখন এতগুলো ভাগ ছিল না, ডিরেক্টর চুজ করতেন কে কোন ক্যারেক্টারটা করবে, আর ডিওপির কাছে আমরা ড্রেস শাড়ি নিয়ে যেতাম, যে ওয়ালের সঙ্গে একটু দেখে দাও না কোনটা পরবো, মেকআপ আর্টিস্ট করে দিলেন, মেকআপ হেয়ার করে দিলেন, হেয়ার চলে গেলাম। এখন অনেক রকম ড্রেস ডিজাইনার, কস্টিউম ডিজাইনার, এত কিচ্ছু ছিল না, খুব নিশ্চিন্তে কাজ হতো, এবং বিকেলে প্যাকআপ হয়ে যেত, আমরা আবার একটা যাই বলতে পারতাম। এখন মানে একটা যাই বলতে পারার সময় নেই, এখন কারোর হাতে সময়টা নেই, সব আছে কিন্তু সময় নেই। সেই এটা খুব জটিল সময় চলছে, একটা অদ্ভুত। এবং আমি বলো বা তুমি বলো,
কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম বলতো, একদম মানে ল্যান্ড ফোন থেকে স্মার্টফোন, ইন্টারনেট নেই থেকে আমরা একটা রেডিও থেকে টিভি। হ্যাঁ মানে আমরা কিন্তু, আমার অভিনয় শেখাটা কিন্তু আমি এটা অস্বীকার করতে পারি না, ওই নাটক যে শুনতাম রেডিওতে, ওটা তো একটা কল্পনার জগতে নিয়ে যেত আমাদের। হ্যাঁ, শুক্রবারের রাতটা, শনিবার রবিবারের দুপুর ওয়েট করে বসে থাকতাম। মানে এখন ভাবলে মনে হয় যেন কতজন। রবিবারটা আমার কাছে একটা ভয়াবহ ছিল রে। এক তো নাটকের জন্য ওয়েট করতাম, দ্বিতীয়ত বাবা ডাক্তার করবেনি বলে অঙ্ক করাতে বসাতেন দুপুরবেলায়, এবং প্রচুর বললাম না বাবা তুমি খুব মেরেছিলে, আর মাটন হতো। এই কম্বিনেশনটা কোনটা এনজয় করবো আর কোনটা করবো না, একটা গোলানোর। এটা পুরো বাঙালিদের বাড়ি না, মাটন হবেই রবিবার, বাবা অঙ্ক করাবে, বাবা অঙ্ক করাবেই এবং মারবেই, এবং নাটক তুমি নাটক আমি শুনবই। এটা অদ্ভুত ছিল। আর লোডশেডিং হতো তখন, লোডশেডিং হলে আমাদের পড়া বন্ধ। এটা অদ্ভুত, মানে ছোটবেলাটা খুব অন্যরকম ছোটবেলা কাটিয়েছি, যেটা এখন সবাই ভাবে রূপকথা। এবার একটা তোমাকে জিজ্ঞেস করি একটা কথা, সেটা হচ্ছে যে এই যে তুমি নাটকের দলে যোগ করলে, আমি একটু বিতর্কিতই, একবার সুদীপাদি একটা কথা বলেছিলেন যে নাটকে সবই ভালো চরিত্রগুলো তুলিকা পেয়ে যেত। হ্যাঁ, আমার ইন্টারভিউতেই বলেছে, তো তুমি এটা কি বলবে? এটা বিতর্কিত। আমার চন্দন দা সব ভালো চরিত্রগুলো তোমাকে দিয়ে দিত, মানে আমার ইন্টারভিউ তো আছে। হ্যাঁ, আসলে আমাদের মানে চন্দনদা সবসময় চাইতেন গ্রুপের লোকেরা চরিত্রগুলো করুক। আর সুদীপাদি, রনিদা, এরা একটা সময় শান্তিদাও, এরা গেস্ট আর্টিস্ট ছিলেন ওখানে। তো যখন যখন প্রয়োজন পড়তো নিশ্চয়ই নিয়েছেন। আমি তো গিয়ে সুদীপাদিকে পেয়েছি, অসম্ভব ভালো একজন অ্যাক্ট্রেস, কিন্তু আমি ওটা বুঝতে পারলাম না যে এটা কেন বলেছেন। প্রত্যেকটা মানুষেরই তার তার মতো করে তার ভাবনা থাকে, কিন্তু সেই ভাবনাগুলো বাই এনি চান্স চন্দনদার সঙ্গে তোমার কি কোনো রকম কোনো একটা ভালো বন্ধুত্ব বা এরকম কিছু? হ্যাঁ, মানে উনি খুবই সখ্যতা ছিল, খুবই ভালো বন্ধুত্ব ছিল। সেটা নিয়ে কি সুদীপার সঙ্গে কোনো রকম কোনো একটা ওই দীর্ঘ সময় ধরে ওরা রামোজিতে খুব শুটিং করতো বেশিরভাগ। আমি পারতাম না যেতে, কারণ আমার বাচ্চা ছোট বলে। আমি তো তখন শুধু থিয়েটার করি, আর থিয়েটার এ অসুবিধে না হয় এরম বুঝে শুটিং করি। আমি ওই সময় থিয়েটারকে এত প্রায়োরিটি দিয়েছিলাম, কারণ দেওয়ারই কথা ছিল। তো থিয়েটার করতে গিয়ে আমি ওই অনেক কাজ ছেড়েছি। কন্টিনিউটি বলে একটা শো হতো আমাদের, ওটাতে সুদীপাদি একটা খুব ভালো চরিত্র করতেন। আমি খুব ছোট্ট, আমার চরিত্রটার নাম সুদীপাদি করতেন বিজয়া, আমি করতাম জুথি বলে বোধহয় একটা ছোট্ট ক্যারেক্টার। তো আমি তো গ্রুপ মেম্বার, আর চন্দনা ভীষণ গ্রুপ মেম্বারদের দিয়ে কাজ করাতে পছন্দ করতেন। এবং দেখ, আমি যদি না পারতাম, উনি একটা শো দেখলেন, দুটো শো দেখলেন, না পারছি তাও রেখে দিচ্ছেন, তাও ভালো ভালো ক্যারেক্টার দিতেন, এরকম আমার চন্দনদাকে মনে হয়নি। তো হয়তো কোথাও প্রমাণ করতে পেরেছি, তাই উনি আমাকে নিয়েছেন, কাজ দিয়েছেন। কিন্তু অন্য লোকের খারাপ লাগাটা তার পার্সোনাল খারাপ লাগা, কিন্তু আমি জানতাম উনি চাইতেন সবসময় যে গ্রুপ মেম্বারদের দিয়ে তৈরি করিয়ে, এবং তৈরি করানোর প্রসেসটাও একটা লেন্দি ছিল, খুব সুন্দর করে উনি তৈরি করাতেন। যখন যে থিয়েটারটা ধরতেন, সেই সময়টাকে পুরো আমাদের পড়তে বলতেন, ফটোকপি বার করে করে আমরা পড়তাম, রিহার্সাল করতাম, হতো না হতো করতে করতে আমরা সেই জায়গায় পৌঁছতাম, তবে না আমরা কাজ করতে পেরেছি। একটু ব্যক্তিগত স্তরে যাচ্ছি, সেটা হচ্ছে যে তুমি কিছুক্ষণ আগেই বললে যে তুমি যখন প্রথম দিকে মানে বিয়ের পর পরই আর কি, তোমার কোন ইয়ারে বিয়ে হয়েছিল? আমার 90, 7, 8, 9, 0। কি মিষ্টি না তারিখটা, 7, 8, 9, 0। আচ্ছা, তা তোমার এই যে যতদূর আমি শুনেছি যে সুভাষচন্দ্র বসুর বাড়ির কারণ, হ্যাঁ, মানে আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল তার বাবার কাকা ছিলেন সুভাষচন্দ্র বসু, ওই সুরেশ বসুর ফ্যামিলি, সুরেশ বসুর ফ্যামিলি হয়েছিল। হ্যাঁ, মানে খুবই মানে একটা কিন্তু তারপরে তোমাদের মধ্যে কিছু একটা হয় যে কারণে তোমরা, হ্যাঁ মানে খুব সুইট একটা, মানে আমি যে সময়টা কাটিয়েছি, আমাদের মাধ্যমিকের সময় আলাপ, প্রি টেস্টের আগে আগে আলাপ, ভালো বন্ধুত্ব ছিল। তারপরে আলাপটা হয়েছিল আমার একজনের সঙ্গে সম্পর্ক ছিল, যাকে আমারও ভালো লাগতো, মেরিন ইঞ্জিনিয়ার। তো এ আবার যার সঙ্গে বিয়ে হয়েছিল, তিনি আবার কোথা থেকে খবর পেয়েছিলেন যে ছেলেটি ভালো নয়,
সে আমাকে পছন্দ, তো সে আমাকে বলে। তো আমি আবার একদিন বুদ্ধি করে যখন ওই ছেলেটির সঙ্গে বেরোবো, তখন যার সঙ্গে বিয়ে হয়েছিল তাকেও বলি আসতে, বলে ওকে বলি ওর সামনে বলো তো। তখন আমি ওই ছোট্ট ক্লাস 10-এও মানে মাধ্যমিকও দিইনি, তখন আমি বলছে, দুষ্টু না, কতটা ক্ল্যারিটি ছিল ভাবনায় এখন মনে হয়, কিন্তু সবটাই ভুল ছিল। তো এখন যার সঙ্গে বিয়ে হয়েছিল তিনি বলছেন, আর যাকে আমার পছন্দ তার রিয়াকশনটা বুঝতে পারছি যে হ্যাঁ বিষয়গুলো সত্যি, ওনার কারোর সঙ্গে যোগাযোগ। তো সেই থেকে আমি বুঝতে পারলাম, আচ্ছা এ তার মানে এরকম নয় যে শুধু আমাকে ভালোবাসে, এ তার মানে এরকম। তো সরে আসি সেখান থেকে, আর বুঝতে পারি যে ও তার মানে আমাকে এত ভালোবাসে, এ প্রপোজ করতে থাকে, ভালোবাসতেন বলে মনে হয়েছিল। তারপর আমাদের বিয়ে হয়, সুন্দর কাটাই আমরা ওই সময়গুলো। তারপরে ছেলে হয় 93-তে। তো বিয়ে হয়েছে 93-তে ছেলে হয়। তারপরে খারাপ থাকাটা শুরু হয় 2001 থেকে, যেটা হয় যে কোনো সম্পর্কেই একটা স্ট্যাগন্যান্ট পজিশন আসে, কেউ সেটা ওভারকাম করতে পারে, কেউ পারে না। আমার যেহেতু আমি আমার বাবার দিকে মার দিকে কোথাও অসুবিধে দেখেছি, কিন্তু একেবারে সরে আসাটা দেখিনি, তাই আমি জানতাম না, কিন্তু পরে বুঝলাম যে না, এটা একেবারে সরে আসার একটা সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন ছিল। তো আমি চলে আসি ছেলেকে নিয়ে। আমাদের যেরকম ওই সময়টা ভেবেছিলাম যে না না, ভুল বুঝতে পেরে এসে সরি বলবে, তারপরে নিয়ে যাবে, তো সেটা আর ঘটেনি। 2013-তেও একবার এসছিলেন, 13-তে এসছিলেন অন্য কারণে, 13-14-টা একটা যোগাযোগ ছিল। তারপরে ছেলে আবার বুঝতে পারে যে ভদ্রলোক যে ট্র্যাকের জন্য আমাকে চলে আসতে হয়েছিল ওই ট্র্যাকেই হাঁটছেন, এবং সেই সংখ্যাটা অনেকটা বেশি। তার ফলে আমাকে ছেলে সবসময় প্রপারলি গাইড আমার ছেলে করেছে, ছেলে বুঝতে পারতো, ছেলে প্রথমটাও ছেলে জানতে পেরেছে, তারপরে গুলো ছেলে জানতে পেরেছে কিছু একটা। তো মানে ঠিক না চলাটা ছেলে বুঝতে পেরেছে, এবং ছেলে আমাকে বলেছে বাবা কিন্তু ফিজিক্যালি এসছে মা, মেন্টালি আসেনি। তো ঠিক আছে, অনেক ম্যাচিওর, মানে আমাকে আমার লাইফের বেশিরভাগ গাইডেন্সটা আমার ছেলে দেয় এবং দিয়েছে। ভীষণ সুইট, ভীষণ সুইট, অনেকটা আমার মতো, কিছুটা তো ন্যাচারালি ওর বাবার মতো। এই তো ওই বসু পরিবারে যেখানে তুমি ছিলে, সেখানে তো তুমি তো বলছো এত বড় একটা পরিবারের। হ্যাঁ, তখন আমাদের বিয়ের পরে পরে আমি তো যেহেতু আগে থেকেই আলাপ, কারণ যার সঙ্গে বিয়ে হয়েছিল তার মার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল আমার বিয়ে, তখন কলেজে বা 11-12-এ। তখন আমি গিয়ে, উনি সেন্স আছেন কিন্তু তখনও নার্স রাখতে চাইছিলেন না। আমি চেষ্টা করেছিলাম, আর 2 ছেলে ওদের বাড়িতে, তার ফলে আমার সঙ্গে উনি কমফোর্টেবল ছিলেন বলে চেষ্টা করেছিলাম পাশে থাকতে, নার্সিং বা অ্যাসিস্ট্যান্ট মানে দেওয়ার। তারপরে যখন বিয়ে হলো তখন আমাদের সেই ঘোমটা দেওয়া, বোস ফ্যামিলির বউরা ঘোমটা দেয়। তা আমি ভাবতাম আমি তো আগে থেকে এসছি, কিছুদিন পরেই বোধহয় বলবে যার ঘোমটা দিতে হবে না। তো যতদিন শ্বশুর ছিলেন। তুমি কোন বাড়িটায় থাকতে বোস তখন এই না না এই মানে আমার যার সঙ্গে বিয়ে ছিল তার বাবারা থাকতেন এই নাকতলার ওয়াইন শপটা ওনাদের ছিল, তার উল্টো দিকের একটা বাড়িতে ভাড়া থাকতেন, সেখানেই মানে সবসময় ঘোমটা দিয়ে দিয়ে থাকতে হতো। উনি 96 অব্দি ছিলেন, 96 অব্দি। তারপরেও যখন হ্যাঁ মানে শিশু বসুকে দেখাতে নিয়ে গিয়েছিলাম ছেলেকে, চাইল্ড স্পেশালিস্ট ছিলেন। তারপরে অষ্টমীতে আমাদের কোদালিয়াতে, আমাদের কেন এখন বলছি, আমি তো অনেকদিনই সরে এসেছি, কোদালিয়াতে যে দুর্গাপুজো হয় আমরা সবাই যেতাম ওখানে অঞ্জলি দিতে। মানে যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তিনিও অর্ধেক বোস ফ্যামিলির, কে পিসির মেয়ে, কে কাকাকে যেটু অনেককে চিনতেন না, মানে আমাকে সবাই বেশ চিনতেন, ভালোবাসতেন। তো ভালো, ওই সময়গুলো ভালো কেটেছে। আবার পরের ফেজের এখন সময়টাও ভালো কাটছে। ছেলে কি করছে এখন? ছেলে এখন মানে ওই যে আমি তোকে বলছিলাম যে আমাকে বলেছিল তোমার জব ইনসিকিউর, আমি সিকিউর একটা জব করবো, WBCS দেবো করে পরীক্ষা অনেকগুলো দিল, লাকিলি ক্র্যাক করেনি। এখন যা গভর্নমেন্টের ব্যাপার দেখছি, কারণ আমার অত লাখ লাখ টাকা ছিল না। তো তারপরে ও ডিসিশন নেয় যে না, এই ফিল্ডটাই আমার ভালো লাগছে। তো এডিটিং কোর্স করলো প্রদীপ্তর কাছে ছোট্ট করে, শিবাশিস দা আর উৎসবের কাছে একটা স্ক্রিপ্ট রাইটিং কোর্স করলো,
ওর ইচ্ছে আছে এই ফিল্ডে ছোট ছোট করে করেছে, আচ্ছা কিন্তু আরেকটু ভালো করে তোমার একটু guidance চারপাশ পাবে। ঠিকঠাক হোক, তোমার গাইডেন্স পাবে, কিন্তু অ্যাসিস্ট্যান্স আমি মানে ওইটা করব না, মানে আমার না। ছেলে এটা হ্যাঁ। করব না, কিন্তু গাইডেন্সটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি, রিসেন্টলি আমি কিছু তোমার সাক্ষাৎকারমূলক বাইট বলো বা সাক্ষাৎকার হ্যাঁ। দেখছি যে নাকি তোমার হাতে কাজ নেই বা কোনো একটা সিরিয়াল থেকে হঠাৎ করে তুমি সরে গেছো। হ্যাঁ, তো সেটা বোধহয় তুমি বলেছিলে যে তুমি সরবে, কিন্তু সরবো বলিনি, মানে তুমি আমার কমিটমেন্ট আছে। আমি একটা দীর্ঘ 7 থেকে 8 মাস দেখছি কোনো কল আসছে না, যেটা আমাদের কখনো হতো না। মানে আমার 96, আমি যদি 98 থেকেই ধরি, টানা কাজ করছি 98 থেকে 96 এর শুরু, এরকম কখনো আমি দেখিনি। মানে একটা কাজ শুরু করেছি আর তখন তো চলতো, মানে 2-2.5 বছর। আমরা তোমায় আমায় মিলে করেছি 3.25 বছর। এখন এই 3 মাস 8 মাস 9 মাসের ফেজ ছিল না। তো তখন যখন করেছি, তখন আমি একটা করছি, তার শেষের পথেই ফোনগুলো আসছে, 2-3টে ফোনের মধ্যে একটা ফোন অ্যাকসেপ্ট করছি এবং একটা করছি এবং সিনেমা করছি। এটা আমার একটা প্রসেস ছিল। হঠাৎ দেখছি লকডাউনেও এরকম হয়নি, লকডাউনের পরেও এরকম হয়নি, 7-8 মাস দীর্ঘ কোনো কল আসছে না। তো দেখ, বম্বেতে একটা অদ্ভুত প্রসেস, আমরা পড়ি, ইন্টারভিউ দেখি যে অমিতাভ বচ্চনও বিভিন্ন জায়গায় গিয়ে বলেন আমি কিন্তু ফ্রি আছি কোনো ডিরেক্টরের গাড়ি। কিন্তু এখানে না, কাজ চাইতে গেলে ও কাজ চাইছে, ও চাইছে। এবারে এই মানে বাঙালি মেন্টালিটির মধ্যে আমি জানি না, আমি তো খুব রিচ মনে করি, কিন্তু আমরা সবাই তো রিচ নই। কালচারালি খুব রিচ, কিন্তু মেন্টালিটিটা একজন এক এক রকম বাড়ি থেকে আসেন, তারা সেরকম হয়তো। কিন্তু আমি এবারের 8 মাসের বসে থাকাতে আমি অনেককে নক করেছি যে আমি কিন্তু 8 মাস বসে আছি রে, কি রে। আবার অনেকেই 8 মাস বসে থাকার আগে কিন্তু আমাকে বলেছেন যে তুমি কিন্তু কাজ ধরো না, আমার নেক্সট প্রজেক্টে তুমি আছো, তুমি কিন্তু আমাদের মানে কোনো হাউস নয়, চ্যানেল বলেছেন তুমি কিন্তু আমাদের, তুমি কিন্তু কোনো কাজ নেওয়ার আগে বলবে। তো ন্যাচুরালি আমি ওয়েট করেছি, এবং আর কোনো কাজ আসেনি বলে আমি ওদেরকেও যে বলবো এসে গেছে আমি নিয়ে নিচ্ছি রে, সেটাও বলতে পারছি না। তো আমি অনেকে নক করেছি, আমি কিন্তু বসে আছি। তারপরে এই অফারটা এলো, এটা আমার মানে আমরা পিয়ালি বসু, খুব ভালো অভিনেত্রী, অনেক ছোট আমার থেকে, ও যাত্রা দীর্ঘদিন করছে, ওর সঙ্গে আলোচনা করতে করতে এই জায়গাটা এসে পৌঁছলাম। ও আমাকে, তাপস দাস আমাদের এখন দেবলোক অপেরার যিনি কর্ণধার, ও আমার সঙ্গে কথা, মানে বাড়িতে আসে, কথা বলে, আমরা কথা বলি এবং আমরা 31শে জ্যৈষ্ঠ অব্দি একটা কন্ট্রাক্ট, ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী যাত্রা। দেখি না, আমার তো এই আমি অনেক দিন থেকে এই কথাটা চলছে, 3-4 বছর ধরে যাত্রা, কিন্তু আমি না খুব ভয় পেতাম যে পারবো না, কিন্তু আবার থিয়েটারটাকে মিস করতাম বলে একটা ইচ্ছেও করতো। তুমি থিয়েটার যেহেতু করেছো সেহেতু তোমার কনফিডেন্স আছে, কিন্তু আমার চারদিক খোলাটাতে তোমার আমার মানে আমি যেহেতু ওই জায়গাটাতে পা দিইনি, ওই জায়গাটা ন্যাচুরালি একটা ভয় ছিল। তো আমি তখন বললাম ঠিক আছে চলো এই জায়গাটাকে জীবনের প্রায় শেষ পর্যায়ে এক্সপ্লোর করে ফেলি। হ্যাঁ, তো আমরা কন্ট্রাক্টে সই করলাম। তারপরে একটা কল এলো এবং যেখানে আমি ডিটেল বললাম যে আমার কিন্তু এই কমিটমেন্ট অলরেডি আছে। তো বলবো বাবা তাহলে কি করে হবে, তুমি এটা নায়িকার প্রায় প্যারালাল যাচ্ছে, মহিলার চরিত্রটি, আর খুব ইন্টারেস্টিং ক্যারেক্টারটা ছিল, আমার খুব ভালো লেগেছে। আমি আদর করে ক্যারেক্টারটার সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করেছিলাম। তারপরে ওরা, তখন আমার রিহার্সাল পিরিয়ড চলছিল, তো আমি বললো যে দেখো না, আর রিহার্সালটাও তো ন্যাচুরালি যাত্রা করতেই হবে, বলে একটু ফোন করে দেখো না, 5 দিন শুটিং 2 দিন রিহার্সাল, যেটা খুব অ্যাবনর্মাল। কিন্তু তাপস এত সুইট একটা ছেলে, ও রাজি হয়ে যায়, বলে হ্যাঁ দিদি কাজ ছাড়বেন না, আপনি নিন, আমি অ্যাডজাস্ট করে নেবো। তো ওটাই হয়, কিন্তু সত্যি সত্যি আমাকে কখনো 5 দিন শুটিং এ লাগেনি, বলেছিল 20-25 দিন শুটিং লাগবে, খুব বড় ক্যারেক্টার। আমি ম্যাক্সিমাম 12 দিন করেছি, পুজো আগে, যেটা পুজো ব্যাংকিং চলে। অনেক টেলিভিশন অ্যাক্ট্রেস অ্যাক্টর তারা আমাকে ইন্টারভিউ দিতে গিয়ে বিপদে পড়েন, কারণ ওরা ইন্টারভিউ দিতে ইচ্ছুক, কিন্তু ওরা আগে কখন দেবেন ওরা নিজেরাও বুঝতে পারে না। এটা হয়। হ্যাঁ, এটা শুনছি যে এরকম রাতি 1:30, মানে 24 ঘন্টা তোমাকে ফোন খুলে রাখতে হবে না। তো আমার জীবনটা তো আমার জীবনটা তো আমি 14 ঘন্টার জন্য তোমার, কিন্তু আসলে তো আমার প্ল্যানিংটা করে না। হ্যাঁ, তারপরে কি হলো তোমার ওই সিরিয়ালটাতে? হ্যাঁ, তারপরে সিরিয়ালটা বৃন্দাবন বিলাস। হ্যাঁ, বৃন্দাবন বিলাসিনী, অপূর্ব একটা চরিত্র এবং বেশ কঠিন একটা চরিত্র, যেটা আমি কখনো আগে করিনি।
ওরা খুব সুন্দর করে ভেবেছিল, কিন্তু এমনই একটা কনসিকুয়েন্সেস হলো যে ওরা একটু ভয় পেয়ে গেল যে এতদিন যাত্রায় থাকবে না। তখন মানে এটা ভয় পাওয়ার কথা ছিল না, কারণ আমি এখন যা শিডিউল দেখলাম যে করা যেতই, আরামসে করা যেত। কিন্তু একটা ছিল যাত্রার যে ডিসেম্বরের জানুয়ারির একটা সময় থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তখন কিন্তু একটা বাল্ক শোজ থাকে, কিন্তু সেটাও না ম্যাক্সিমাম 10-15-20 দিন। আমাদের সিরিয়ালে অত সময় লাগে না, মানে আমি তো বলছি তোকে পুজো ব্যাংকিং মানে তো এটা বড়, তাতেই 12 দিন লেগেছে। তো যাই হোক, কিছু একটা হবে। তোমাকে না জানিয়ে চেঞ্জ করে? না জানিয়ে নয়, একদম জানিয়েছে যে আমরা কি করব। এটা তো আমি যে দেখ টেনশন, মানে টেনশন করছিল খুব যাদের হাউস। তো আমি বললাম টেনশন, কেউ টেনশনে থাকুক, কেউ খুব আমাকে নিয়ে ওয়ারিড হোক বা কি করে হবে তার কাজ নিয়ে ওয়ারিড হোক। আমি সবাইকে হ্যাপি দেখতে খুব পছন্দ করি, কারণ আমার মনে হয় সবাই হ্যাপি থাকলে সেই রেটা আমার গায়ে পড়বে। একদম তাই। তো আমি চেয়েছিলাম ওদের হ্যাপিনেস, তাই জন্য আমি একটু আনহ্যাপি থাকি কত কিছুটা দিন, তারপরে আস্তে আস্তে কেটে যাবে। হ্যাঁ, আনহ্যাপি কেন? তুমি তো একটা সুন্দর না, আনহ্যাপি কোথায় বলতো, মানে আমি একটা ক্যারেক্টার শুরু করেছি, তো ওই ক্যারেক্টার যে রক্ত মাংসে ঢুকতে শুরু করেছিলাম, তার ভেন অব্দি পৌঁছে তাকে যখন সিরিয়ালটা শেষ হয়ে যায় তখন তো সেই ক্যারেক্টারের রাউন্ড আপ হয়। আমি তখন আবার ওই খোলস থেকে বেরিয়ে এসে তুলিকা বসু হয়ে আর একটা ক্যারেক্টারে ঢুকি, সেই মানুষটাকে টাচ করলাম, কিন্তু তাকে নিয়ে চলা হলো না। ওই মানুষটার জন্য আমার, ওই মোহিনী মায়ের জন্য আমার কষ্ট হয়। তবে সেটা কেটেও যাবে আরো কোনো অন্যরকম চরিত্র এসে, যেটা কাটিয়েছে অনেকটা আমার যাত্রা। আমি থিয়েটারটা খুব মিস করছিলাম, টেকনিক্যালি আমি করতে পারতাম না, কিন্তু যাত্রার ফিল্ডে আবার ওই কাঠের পাটাতন, আবার ওই দর্শক, এবং থিয়েটারের মতো দর্শক নয়, ইনস্ট্যান্ট, মানে 12,000 দর্শক হচ্ছে, 16,000 দর্শক, এত দর্শক হচ্ছে যে দেখতে পাচ্ছে না বলে বলছে এটা সরিয়ে দাও, ওটা সরিয়ে দাও, আমরা ভালো করে দেখতে চাই। ওটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে এবং আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। আমি যতজনের সঙ্গে, মানে যারা যারা যাত্রা করেছেন, ধরো শতাব্দী বা মুনমুন সেন যাত্রা করেছেন, তারা অনেক রকম বলেছেন যে যাত্রায় গিয়ে ওই টেন্টের মধ্যে টয়লেট ফয়লেট ইত্যাদি একটু অসুবিধা। এখন তো অনেক ভালো হয়ে গেছে টয়লেটের ব্যবস্থা, ওই বায়ো ওইগুলোতে বোধহয় হয়, জানি না, ফ্যান ট্যান আছে। হ্যাঁ, কিন্তু বলেছে এতৎ সত্ত্বেও যাত্রার নাকি একটা অমোঘ আকর্ষণ আছে। হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন। হ্যাঁ, এইটা আর একটা ব্যাপার যেটা আমি ইদানিং কালে কয়েকজনের সঙ্গে কথা বলে বুঝছি, যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম এসে গেছে এবং বড় ছবিটা তোমার মানে বাড়িতে ধরো এত বড় টিভি সব আলো নিভিয়ে দিলে, স্পিকারে শুনলে লাইক তোমার সিনেমা হল একটা এফেক্ট হয়। তো লোকে ওটিটিতে দেখায় যে সিনেমা এসে গেছে, থাক আমি ওটিটিতে এলে দেখে যে হ্যাঁ চলে আসবে। আর এটা আসবে আগেকার দিনের মতো 2 বছর বাদে তো না, 3 মাসের মধ্যে চলে আসবে। সো আমি মানে দেখতে যাব ভাবতে ভাবতে ওটিটিতে চলে আসে। হ্যাঁ, ফলে এখন কিন্তু নাটক, তুমি দেখবে জলসা, মানে গানের জলসা, নাটক, আর এই যে যাত্রার দিকটা যেটা রক্ত মাংসে গিয়ে তোমায় দেখতে হবে, সেইটার প্রতি মানুষের কিন্তু এখন আকর্ষণ বেড়ে গেছে। মানে আমি সেটা জানতাম না, বুঝতে পারিনি, কারণ আমার এখন মনে হয় প্রায় অনেকের হাতেই স্মার্টফোন আছে, সেটা গ্রামের মফস্বল সবার। কিন্তু যাত্রা তো স্মার্টফোনে দেখতে পাবে না, কিন্তু ওটিটি দেখছে, সিনেমা দেখছে, তারপরেও যাত্রা দেখতে আসবে বলে আমার নিজের মনে নিজের একটা কনফিউশন ছিল। কিন্তু আমি যখন করতে গেলাম যে হাতে ওই ফোনটা থাকা সত্ত্বেও, আরে মোনোটোনি বলে তো একটা কথা আছে, সারাক্ষণই ফ্ল্যাট জেকে দেখতে দেখতে একটা মানুষ আসতো ঘুরছে, দেখতে ইচ্ছে করবে না? তারপরেও কোথাও দাঁড়িয়ে মানে ঈশ্বরের প্রতি আমি অবনত হয়েই জানাচ্ছি যে আমার এই যে এত বছর ধরে করে যাওয়া ফিল্ম এবং সিরিয়াল এবং অল্প ওটিটিতেই কাজ করেছি, তুলিকা বসুকে দেখতে চাওয়ার ইচ্ছেটাও ওদের মধ্যে অদ্ভুত লাগছে। মানে এটা দেখেছি, আপনার ওই সিনেমা দেখেছি, ওটা দেখেছি, এই সিরিয়ালটা দেখেছি, এটা করেও যে আসছেন সেটা আমাকে সব মিডিয়াম গুলোর একটা রাউন্ড আপ করাচ্ছে যে হ্যাঁ ওকে, তোমাকে একটা আমি তাহলে পারছি, তাহলে পারছি, মানে একটা জায়গায় পেরে একটু ছিলাম হয়তো, আর এখানেও
একটু শুরু করেছি, কারণ পাড়াটা তো শেষ হবে যবে আমি মারা যাব। সেটা তো একটা শেখার প্রসেসটা তো সারাক্ষণ চলতে থাকে, এন্ডলেস এন্ডলেস। এন্ডলেস। আচ্ছা একটা কথা বলি, এই যে তুমি যে মাঝখানে কয়েকটা ভিডিওতে দেখলাম যে তুমি একটুখানি, তুমি কি খুব ইমোশনাল, মানে অল্পে কেঁদে ফেলো এরকম কি? হতে চাই না, কিন্তু কোনো কোনো পরিস্থিতিতে দেখ মানুষ তো, আমি আমার ইমোশনটাকে আজকে রাখতে চেষ্টা করি, মাঝে মাঝে কদাচিৎ হয়তো বেরিয়ে এসছে। মানে তুই হয়তো যদি আমার 100টা ইন্টারভিউ দেখিস, অতটা দিইনি কখনো, একটাতে দেখবি হয়তো। হ্যাঁ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তোমাকে কোনো রাজনীতির কোনো দল তোমাকে প্রপোজ করেছে? যে সেটা অনেক আগেই। আচ্ছা, অনেক আগেই। তোমার এমনি রাজনৈতিক মতাদর্শটা যদি একটু বলো। মতাদর্শ বলতে আমার এখন মনে হয় অভিনয়ের জগতে রাজনীতি হচ্ছে, আর রাজনীতিবিদরা অভিনয় করছেন। আমার ভীষণ মনে হয় এখন, মানে এত ভালো অভিনয় করছেন, কিন্তু বুঝতে পারছেন না ওরা যে আমরা না বুঝতে পারছি, কারণ আমরা অভিনয় করি তো, অভিনয়টা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আর যেটা ভীষণ মনে হচ্ছে, আমি তখন বোধহয় লকডাউন ওই সময়টা সুশান্ত সিং রাজপুতের যে ঘটনাটা ঘটেছিল, ওই ঘটনার সময় থেকেই না আমি ভীষণ অদ্ভুত ভাবে একটা ঢুকে পড়েছিলাম ওই ফেজটাতে। আমার খালি মনে হয়েছিল, ছোটবেলা থেকেই মা বাবারা শিখিয়েছেন ভালো কাজ করলে ভালো হয়, খারাপ কাজ করলে খারাপ হয়, অন্যায়ের শাস্তি হয়, অশুভ শক্তির পরাজয় হয়। হ্যাঁ, আমি খুব চেয়েছিলাম যে সুশান্ত সিং রাজপুতের কেসটা একটা মানে সাজা পাক, যারা অন্যায় করেছেন সাজা পাক। আমি কন্টিনিউয়াসলি মানে টিল মানে আজকে অব্দিও মানে আমি দেখতে থাকি যে কি হলো। তখনই বুঝলাম যে না, রাজনীতিবিদরা অভিনয় করছেন। তারপরে অভয়া কেস হলো, অভয়া কেসে আরো বুঝতে পারলাম, কলকাতা শহর জুড়ে, পশ্চিমবঙ্গে আমরা ছোট যখন ছিলাম, বিশ্বাস কর, আমাদের যখন রাজনীতিবিদরা আসতেন, আমাদের মাঠে প্যান্ডেল হতো, স্ক্রিনে সাদা স্ক্রিন দিয়ে ছবি দেখানো হতো সাদা কালো, তারপরে তারা বক্তৃতা দিতেন। আমি তো বুঝতাম না রাজনীতি, কিন্তু সেই বক্তৃতাগুলো না শুনতে ভালো লাগতো। কোথাও একটা রক্ত গরম হতো, গায়ে কাঁটা দিত, কোনো শব্দ চয়নের মধ্যে এত মানে সংস্কৃতি বোধ ছিল, সেগুলো মানে শ্রবণ সুখকর ছিল। কিন্তু এখন যে ভাষা শুনছি, মানে তারাই বলছেন বাংলা ভাষা রক্ষা করো, অথচ তারা যা বাংলা ভাষায় কথা বলছেন, তো তারা প্রত্যেকে খালি একে অপরকে ও তাকে, ও তাকে, এ তাকে, আমাদের নিয়ে কেউ ভাবছেন না, মানে জনগণকে নিয়ে কেউ ভাবিত নন। এটা বুঝতে পেরে গেছি। আমার রাজনীতি বোধটা ওটাই মনে হয় যে আমি বারবার বলতে চাইছি যে আপনারা না আমাদের কাজ করতে এসেছেন, মানে আমরা যেরকম কাজের লোক রাখি বিভিন্ন, আমার রান্নাটা করে দিও, আমার ঘরটা ওয়াশ করে দিও, আপনারাও সেরকম আমরা যাতে সিকিউরলি কাজ করতে পারি সেরকম ভাবে লোক রেখেছি, আমরা ট্যাক্স দিয়ে ভোট দিয়ে রেখেছি। হ্যাঁ রেখেছি, আমরা আপনাদের কাজের লোক নই। হ্যাঁ, এটা ওরা বুঝতে পারছেন না। হ্যাঁ, ওরা বুঝতে পারছেন না যে আমাদের টাকাটাই ওরা ব্যয় করছেন বিভিন্ন জায়গায়, আর বলে যাচ্ছেন আমি করে দিলাম। হ্যাঁ, ওখান থেকেও বলছেন আমি করে দিলাম, এখান থেকেও বলছেন আমি করে দিয়েছি। না, আপনারা কেউ কিচ্ছু আপনাদের টাকা দিয়ে করছেন না, আপনারা আমাদের করের টাকা দিয়ে আমাদের ভালো রাখার কথাই ছিল, যেটা করার কথা ছিল সেটা প্রপারলি করছেন না, ইমপ্রপার ওয়েতে করছেন। এবং যেটা করছেন, এই যে এখন তোর এসআইআর হচ্ছে, এই যে এত লোক যারা বুঝতে পারছেন যে আমাদের কাছে অরিজিনাল ডকুমেন্টস নেই, আমরা চলে যাই যেখান থেকে এসেছি, তারা তো এত বছর ধরে ছিলেন এবং তারা তো ভোট দিয়েছেন, আমাদের কাছে তো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিভাবে কে কেন কি করেছে। তো মানুষ বোকা নয়, কিন্তু আবার দেখবি তুই ভোটের সময় প্রমাণ হবে আমরা বোকা। এইটাই আমার অবাক লাগে যে আমরা সচেতন, আমরা সব বুঝতে পারছি, কিন্তু ওখানে কিছু একটা হচ্ছে, ওই গিলে ফেলা, পড়ে থাকা, পুকুরের জলে ভেসে যাওয়া, এইগুলো না আমাকে ভীষণ নাড়াচ্ছে। অনেকে আমাকে বলেন যে এই যে এত ভাব, আমার ছেলে আমাকে বললাম না যে বলছো তোমাদের কাজটা ইনসিকিউর, আমি একটা সিকিউর গভর্নমেন্ট, এই যে গভর্নমেন্ট সার্ভিস করা টিচাররা তারা আজকে কিভাবে আছেন, আমি তো
যেহেতু ওই 8 মাস বসে থাকা, আমি তো কিছু করতে পারছি না কারোর জন্য, ভেতরে ভেতরে ভীষণ গুমড়ে মরি আমি, যে কি অন্যায় হচ্ছে। এবং সেই অন্যায়টাকে এত জোরে জোরে প্রচার করে বলা হচ্ছে কিছু কোর্ট দেখছে, আমরা দেখছি, আমরা আছি, আর আমাদের কাজের জায়গায় রাজনীতি হচ্ছে। কি উল্টো কথা। মানে আমি একজন অভিনেতা, আমাদেরই আমার থেকে ছোট, তিনি বলেছেন যে আমরা কি অভিনয় করি, ওরা অনেক বড় অভিনেতা। ওই জন্য অনেক রাজনীতিবিদরা আজকে অভিনয় করছেন, হ্যাঁ, তাই জন্য আমরা বসে আছি। ওনারা অভিনয় করছেন, রাজনীতিও করছেন। এটা ভালো দিয়েছে, রাজনীতিকরা অভিনয় করছেন তো, তুই দেখতেই পাবি খুললে। ওনারা মানে ওটাও করবেন, এটাও করবেন, এটাও করবেন, আমরা বসে থাকবো। এই যে একটা সময় আমাদের উদ্বোধন করবার জন্য যে একটা বিষয় থাকতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদের হতো দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী থেকে একটা ব্লকিং থাকতো, মানিও তো সেটাতে থাকতো। হ্যাঁ, আমরা ওটা আমাদের আর্নিং একটা পার্ট ছিল, কারণ আমরা এটাই করি। আমরা কোটি কোটি লাখ 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 নিয়ে 50টা বাড়ি থাকে না আমাদের, আমরা খুব অনেকেই, আমরা মানে আমি আমার কথা বলতে পারি, আমার মতো অনেকে আছেন, অনেকেই আছেন, তারা খুব সৎ পথে মন দিয়ে অভিনয়টা করে, এবং অভিনয় রিলেটেড যা যা প্রফেশন আছে সেগুলোর সঙ্গে, সেটা আমাদের ফিতে কাটা হতে পারে, সেটা আমাদের উদ্বোধন হতে পারে, সেটা আমাদের অনেক কিছু হতে পারে, অ্যাড হতে পারে। এখন তো দেখছি মহালয়া থেকে আমরা বসে আছি, ওরা বসে নেই। মানে আমি বলতে চাইছি যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, আমরা বুঝতে পারছি সবটা। এবং এই যে দেখ পুজোটার, আমাদের ছোটবেলায় যে রেডিও নিয়ে কথা বলছিলাম, আমাদের পুজোর ছোটবেলার আনন্দ আর এখনকার পুজোর দেখনদারি, তার মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য। একদম। ওই যখন যখন কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে পরিক্রমায় বেরোই, তখন শিল্পবোধ গুলো ভালো লাগে, কিন্তু আন্তরিকতা, অন্তরটা, মানে মানুষগুলো মরে গেছে, খোলস ঘুরে বেড়াচ্ছে। মানবিকতা আরো জাগরিত হোক। আর মনে করো না সবাই তোমার দাস, মনে করো আমরা দাস, তোমাদের দেখতে এসেছিলাম। আমার ওই যে একটা জায়গাতে আমি বললাম যে প্রত্যেককে না 5 বছর করে সময় দেওয়া উচিত, এইটা আমি খুব বিশ্বাস করি। 5 বছরের বেশি হলেই না জিনিসটা বিচ্ছিরি হয়ে যাচ্ছে, আমরা খারাপ থাকছি। আমরা ভালো থাকি, সবাই ভালো থাকুন, এটা চাইছি। একটা গোষ্ঠী ভালো থাকবে, আরো আরো ভালো থাকবে, আর অনেকগুলো লোক খারাপ থাকবে, এটা কেন? এটা তো গণতন্ত্র, এখানে তো কোনো রাজতন্ত্র নেই। আমার এইগুলো নিয়ে কনফিউশন আছে। এবং অনেকে বলছে যে এত ভাবিস কেন তুই, আমি ভাবলাম যে এটা কেন বলছেন আমাকে, আমি একজন এমন একটা কাজ করি, আমাকে তো বিভিন্ন চরিত্র করতে হবে, আমি যদি সচেতন না থাকি তাহলে আমি চরিত্রগুলো। আর এখন তোমাকে, এখন ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এত প্রম্পট যে তুমি যদি দুবার মানে 5 মিনিট একটু স্ক্রল করো, তুমি সব জানতে পারবে কি হচ্ছে, সব জানতে পারবো থেকে আরো খারাপ লাগে যাবে। মানে আমি মনে করি ফর এগেইনস্ট দুটোই তুমি দেখতে পাবে। হ্যাঁ, কোনো ইন্টারভিউ দিচ্ছি, মানে আমি কি করে তোকে বোঝাবো যে অনেকে ভালোবাসেন, ভালোবাসার লোকের সংখ্যাটা অনেক বেশি, এবং তারা চান আমি অভিনয়টা করি, তারা আমাকে সত্যি ভালোবাসেন। আবার কিছু মানুষ যারা ওই অন্য রঙের টঙের, তারা না কিভাবে কিভাবে কমেন্ট করেন। মানে সোশ্যাল মিডিয়ায় সবাই কথা বলতে পারা, এই যে সবাই কথা বলতে আমরা পারি না, এটাও বুঝতে হবে। আমি সব চরিত্র করতে পারি না, বোঝো। একটা মানুষ যে রাজনীতিও জানে, ডাক্তারিও জানে, ইঞ্জিনিয়ারিংও জানে, চাষির কাজও জানে, মানে হতে পারে না। একটা জীবনে সব পারা যায় না। ওয়েট করুন, অনেক জন্ম পাবেন, তখন আমি ওই লোভে এসেছিলাম, অনেকেই আমরা সেই লোভে আসি যে আমরা অভিনেতারা ওই চরিত্রগুলো হতে পারবে, প্লেন চালাতে পারি কখনোতে, হ্যাঁ, কিন্তু আপনারা সত্যি সত্যি পারেন না। অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। কিন্তু এই যারা ধরো অভিনেতা বা অভিনেত্রী যারা রাজনীতির জগতে যাচ্ছে, হ্যাঁ, তারা তো দুটোই করছে, ধরো রাজনীতিটাও করছে, ফিল্মও করছে। মানে ফিল্ম তো করতে পারছে না, রাজনীতিতে গেলে আর ফিল্ম করতে পারছে না, দেব পারছে, এছাড়া আর কেউ পাচ্ছে না। অনেকেই, হ্যাঁ, দেব পারছে, দেব ছাড়া আর কেউ সেরকম ভাবে পারছে না। রচনা খুব ডিফিকাল্টিস। এরকম 2 দিন আগেই দেখলাম যে দিদি নাম্বার 1-এ মীর ইয়ে করছে, নিশ্চয়ই এত বেশি কাজের চাপ সেটা, বা বাইরে গেছে, হোয়াট এভার ইট মেবি, যাকে ওটা আমি এখন বাদ দিচ্ছি।
এখন আর রাজনীতি থেকে বেরিয়ে আসি আমরা, ঠিক আছে, একটা হালকা ফুলকা দিকে চলে যাই। তোমার প্রিয় অভিনেতা অভিনেত্রী কে? অনেক, সেটাই বলো না, অনেকই বলো। উত্তম কুমার দিয়ে শুরু করতে হয়। একদম। একে মানে উত্তম কুমারের ওই জনরা ধরলে তো আমার মানে তুলসী চক্রবর্তী, ওদিকে ছবি বিশ্বাস, এদিকে পাহাড়ি সান্যাল, এই পাশে চলে গেলাম রবি ঘোষ, উৎপল দত্ত, মানে কাদের ছেড়ে কাদের, সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চ্যাটার্জি, সৌমিত ভঞ্জকে আমার ভীষণ ভালো লাগতো। কি করে বলবো। আর এইদিকে আবার মহিলাদের সেকশনে আমি ভীষণ ভক্ত কাবেরী বসুর, অনুভা গুপ্তা, মঞ্জু দে, সাবিত্রী চ্যাটার্জি, মানে এরা তো মানে প্রণম্য। ওই সময়টা এরা যাদের যাদের পেয়েছিলেন সবাই মিলে, মানে অ্যাক্টিং তো কেউ একা করতে পারে না, অনসম্বল কাস্টিংটাই তৈরি হয়েছিল, ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবিগুলো তৈরি করতে পেরেছিল। তো এরা প্রত্যেকে আমার এখনকার দিনে ভালো, ভীষণ ভালো আমাদের। অঙ্কুশ ভীষণ ভালো, বনি ভীষণ ভালো, দেবজিৎ তো আছেই, বুম্বাদা এখন অনেক রকম অন্যরকম ছবির জায়গায় ঢুকলেন যেগুলো অসাধারণ। অপু, শাশ্বত চট্টোপাধ্যায়, কাকে ছেড়ে কাকে বলি, আমি শিবপ্রসাদের অভিনয়ের খুব বড় ভক্ত, ভীষণ ভালো অ্যাক্টর। কাকে ছেড়ে কাকে বলি, অনির্বাণ, অনেক রকম অনির্বাণ আছেন, তারা প্রত্যেকে। তো আমি মানে লিস্ট ফুরোবার নয়। আর তুমি যদি হিন্দিতে বলো? হিন্দিতে আমি নাসিরুদ্দিন শাহ তো ছেড়েই দে, ইরফানকে তো মিস করছি। এখন পঙ্কজ ত্রিপাঠী, এখন অনেকে আছেন, বিজয় বর্মা, আই থিঙ্ক, ওকে আমার অসম্ভব ভালো লাগে। অনেকে আছেন, সঞ্জয় মিশ্রা, অনেক। এখন হিন্দির ওটিটিটা না একটা অন্য লেভেলে চলে যাচ্ছে না, মানে আমি কি বলতে চাই, যে কারণে হিন্দি ফিল্মটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, তুমি ভেবে দেখো। একটু ব্যাকফুটে যাচ্ছে হিন্দি ফিল্মের ব্যাকফুটে যাওয়া সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জড়িত, সেটা একটা অন্য রাজনীতি। ওটিটি আমরা দেখে ভালো লাগছে, সেটা হচ্ছে যে তারা জানেন যে আমি তোকে ভালো রাখলে তুই আমাকে যেটা দিবি সেটা অন্যরকম দেওয়া হবে, আমি তোকে ওয়ার্মথ না দিলে তুই তো আমাকে ওয়ার্মথটা দিবি না। একদম। আর এখানে পুরো উল্টো, এখানে তুই কিছু একটা বললে হয়ে যাচ্ছে ট্যান্ট্রাম, মানে শব্দটা কিরকম একটা অদ্ভুত ভাবে ওরা শিখে নিয়েছে, ভীষণ বোকা কথা। তুমি একটা খুব খুশি খুশি একটা কথা বলে ভীষণ ন্যাগিং বোকা বোকা, তাই না? মানে প্রচন্ড চালাক হয়ে গেছে লোকজন। মানে এখানে হচ্ছে যত কম খরচায় যত দারুণ তুমি একটা দেবে, কিন্তু আমি খরচা করবো কম। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকেই তো ব্যবসা করতে এসছেন, আর আমরা চাকরি করি, তো ওই ব্যবসা আর চাকরির একটা সামঞ্জস্য রাখলে মানে আপনিও বিদেশ যেতে পারেন, আমিও কখনো কখনো একটু ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি। আপনি বিদেশি গাড়ি ব্যবহার করতে পারেন, আমি একটু ভারতীয় গাড়ি ব্যবহার করতে পারি। তোমার বেড়াতে যেতে খুব ভালো লাগে? হ্যাঁ, কেউ যদি বলে বেড়াতে কোথায় গেছো, আমি খুঁজি কোথায় কোথায় শুটিং করেছি। আদারওয়াইজ আমি শুধু এই আগের বছর ছেলেকে নিয়ে কাশ্মীর গেছিলাম, পাগলের মতো ইচ্ছে করছিল বলে। বেড়াতে যেতে যদি তুই সিরিয়াল করিস, তুই বেড়াতে যাওয়ার যদি কথা বলিস যে আমি এই ব্লকিং এ থাকছি না, তোকে তার আগের 7 দিন থেকে রাখবে না, আর পরের 10 দিন অব্দি রাখবে না। মানে তুই কি করবি, মানে জীবনটা তোমার কিরকম জায়গায় বেড়াতে ভালো লাগে? পাহাড় ভালো লাগে? সব, যেখানে সমুদ্র, প্রকৃতি, সব। মানে নেচার, যেখানে আমি একটু ফ্রেশ, মানে সিটি না নেচার। মানে পরিশুদ্ধ হাওয়াটা যেখানে পাবো। সিটিও হতে পারে, আমরা যে লন্ডনে গেছি বা পাটায়া গেছি, সেখানে একটা ধুলোর ফ্রেশ এয়ারটা চাইছি। আচ্ছা শোনো, একটা কথা জিজ্ঞেস, তুমি যে নাটক করো, আমি তো স্বাগতাকেও দেখলাম, আর ইয়েকেও, সুদীপ্তাও তো করছে, অর্পিতা করছে, একক অভিনয় করছে, সুদীপ্তা অবশ্য অনেকে মিলে করছে, একটা বিনোদিনীটা করছে, দেখেছি, খুব ভালো, আমি দেখেছি, খুব ভালো। আমি স্বাগতা গার্জন, অসাধারণ গার্জন, মঞ্চে দেখেছি। আমি এই তপন থিয়েটারে দেখলাম। তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমিও তো নাটকের একটা, তোমার এরকম কিছু করার
ওই গার্গী রায়চৌধুরী করছে তারা সুন্দরী। হ্যাঁ, তোমার কি এরকম একটা প্ল্যানিং এর? আসলে আমার কি হয়েছে জানিস, আমি যে গ্রুপটাতে ছিলাম আমি মনে করতাম যে আমি যখন স্টেজে ঢুকছি ওই অতগুলো আমাদের গ্রুপে যতজন ছিল তারা ওইখানে দাঁড়িয়ে থাকতো, ন্যাচারালি কারো ঢোকা বা কেউ কোনো প্রপস এর জন্য, অতজন মিলে আমি ওইটা করতে পারতাম। ও, আমি একা কিছু না, আমার খালি মনে হতো সবাই মিলে এরকম করে ধাক্কা দেয় আমাকে আর আমি এটা করতে পারি, সবটাই সাইকোলজিক্যাল। তারপরে আমি যখন পারছিলাম না, অনেকেই ডেকেছেন, বিদগ্ধ মানুষরাও ডেকেছেন যে আমি চাইছি তুমি করো, আমি চাইছি, কিন্তু আমি না ওই গ্রুপটা মানে ওই সবাই কিন্তু আর পাবো না, কাজে থিয়েটারটা আমি বোধহয় আর করতে পারবো না। থিয়েটারটা আমার ওই মানুষগুলো সবাই প্রত্যেকে আমরা যখন মানে মানে ইন্ডিপেন্ডেন্টলি একক একটা করার ইচ্ছা এখনো ভাব মাথার মধ্যে আসেনি, কারণ আমি নিজেকে অত কেপেবল মনে করি না, আমি অতটা মানে পারদর্শী নই, আমি অনেক কম অভিনেতা, মানে আমি পারফর্মার বেশি, আমি অ্যাক্ট্রেস নই। আমি চেষ্টা করি, কিন্তু ওরা অনেক মানে সুদীপ্তা, স্বাগতা, ওরা ভীষণ ভালো অ্যাক্ট্রেস, গার্গী আহা, কিন্তু আমি অত ভালো অ্যাক্ট্রেস নই। আমি ওই স্টেজের মানে পাটাতনটা মিস করছি বলে যাত্রায় সেটা, কিন্তু স্টেজ থিয়েটারটা আমি আমার পুরো গ্রুপকে চাই আবার করে, তবে হয়তো পারতাম, কিন্তু পুরো গ্রুপের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছেন, কারণ প্রফেশন, থিয়েটার করলে তো এই অদ্ভুত পোড়া জায়গায় কেউ চলতে পারবে না, চলতে তো হবে। তো মোটামুটি আমরা শেষের দিকেই চলে এসেছি, শেষই করে ফেলছি। তো এই যে তুলিকার সঙ্গে কথা বললাম, হ্যাঁ, এবং খুব ভালো লাগলো, এবং ও এত মন খুলে কথা বললো এবং কোনো কিছুই রাগঢাক করলো না, সবই মন খুলে কথা বললো। হ্যাঁ, আর একটা জিনিস আমি বুঝলাম যে ওর কথার মধ্যে দিয়ে, যে ও যে এই যে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে, অভিনয় করেছে, ছেলে হয়েছে, আবার তার থেকে সরে এসছে, চড়াই উতরাই বলবো না, একটা প্যাটার্ন, লাইফটা এরম নদীর মতো গেছে। মানে আমি বলছি পাহাড়, ও বলছে নদী, ব্যাপারটা এঁকে বেঁকে গেছে। হ্যাঁ, ওটা তো হয়তো এরকম প্রত্যেকটা এক্সপেরিয়েন্স ভীষণ জরুরি, খুব জরুরি জীবনে। তো এই যে ওর ছেলে হয়েছে, ছেড়ে দিয়েছে, আবার চলে এসছে, আবার রোজগারের দিকে চলেছে, হ্যাঁ, এত সুন্দর করে একটা ফ্ল্যাট সাজিয়ে সুন্দর করে থাকছে। এই যে জীবনটাকে সুন্দর করে থাকা, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। মানে জীবনে মানে নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়া, যেটা ওই অনুপমের গান, এটা কিন্তু ভীষণ জরুরি একটা কথা। আর একটা কথা বলি, আজকে অনুষ্ঠানটা আমি এখানে শেষ করছি, কিন্তু শেষ করছি না, আপনাদের কাছ থেকে আমি সরে যাচ্ছি, কিন্তু তুলিকা আমাকে কথা দিয়েছে একটা ছোট্ট একটা আবৃত্তি করবে। হ্যাঁ, দেখে দেখে পাঠ, হ্যাঁ, পাঠ করবে। হ্যাঁ, বন্ধু মানে সকালবেলা, বন্ধু মানে সাঁঝ, বন্ধু মানে মনের কথা বলতে কিসের লাজ, বন্ধু মানে ফাঁকা মাঠ, একটুখানি হাওয়া, বন্ধু মানে জীবনে তোমার শান্তি খুঁজে পাওয়া। আমি এতক্ষণ ধরে আড্ডা মারলাম নিবেদিতা অনলাইনে, নিবেদিতার সঙ্গেই। আপনারা প্রচুর ওর কাজ দেখতে থাকছেন, আগামীতেও দেখতে থাকবেন। অনেকে, আমি বিভিন্ন রকম কমেন্টও দেখি, ওকে অনেকে অনেক রকম ভাবে বিশেষণে বিশেষিত করেন। আমার কি মনে হয় জানেন, ও তো কথা বলবেই, কথা বলতে আসে, উল্টো দিকরা যেমন যেমন উত্তর দেন ও সেটাকেই আদর করে গ্রহণ করে, যেগুলো নেওয়ার নয় ও সুন্দর করে এডিট করে। কাজেই আমাদের এখন একটা এমন খোলা জায়গা, অনেকেই অনেক কিছু লিখতে পারি, কিন্তু যখন লিখবেন তখন বুঝে লিখবেন, কাকে বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন। আপনারা বাংলাটা থেকে সরে যাবেন না, খুব রিচ সমৃদ্ধ ভাষা আমাদের বাংলা। পাশে থাকুন নিবেদিতার সঙ্গে, দেখতে থাকুন নিবেদিতা অনলাইন।